ওভাবে তাকিয়ে আছো কেন? এটা কি ধরনের সারপ্রাইজ? ও মা, চেনোনি? এটা এনার্জি বিস্কুট। এই বিস্কুটকে ঝগড়া করার জন্য আরও এনার্জি পাবে। চৈতি রেগে মেগে বিস্কুট কাব্যর হাতে তুলে দিল, চিবিয়ে চিবিয়ে বলল, আপনি অসভ্য ধরনের একটা ট্যাদর লোক। কাব্য চৈতি চলে যাওয়া দেখছে আর হাসছে। বিস্কুটের প্যাকেট ছিঁড়ে খেতে খেতে চৈতির উদ্দেশ্যে চিৎকার করে বলে, আমি কিন্তু খেয়ে নিলাম চৈত্র। তোমার পেছনে ঘোরার জন্য আমারও তো এনার্জি প্রয়োজন আছে, তাই না? ছেলেদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ছ্যাঁচড়া হওয়া লাগে। অত অ্যাটিটিউড দেখাতে গেলে তোমায় তো আমার পাওয়া হবে না। চৈতির চোখ গরম করে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। ওর বান্ধবীরা সবাই হাসছে। কাব্য বিস্কুট খেতে খেতে নিজে নিজেকেই বলে, মেয়েদের মানানোর জন্য অনেক এনার্জির দরকার আছে বস। তাই এনার্জি বিস্কুট খাও আর এনার্জি বাড়াও কাব্য। কিছু শব্দ স্থিতিশীল অবস্থায় রুহানের মাথায় চেপে রয়েছে। জিয়াদের সরল উক্তিগুলো এখনো কানে বাজছে। সেই সাথে তার করুণ চাহনিও বরংবার চোখের দৃষ্টপটে ভেসে উঠেছে। ওই মুহূর্তে রুহানিয়া বলার মতন কিছুই ছিল না, আর না ছিল উত্তর দেওয়ার মতন কোনো ভাষা। তবে এতটুকু সে আগেই বুঝেছিল জিয়াদের মনে তার জন্য কিছু তো একটা আছে। তবে এই কথাও সত্য, এভাবে হুট করে যে জিহাদ তাকে বিয়ের প্রস্তাব দিবে এটাও সে ভেবে উঠতে পারেনি। বলা বাহুল্য, খুনাক্কারও সে টের পায়নি। রুহানের ইতস্তত চাহনি জিহাদের দৃষ্টি অগোচর হয়নি। সে রুহানিকে সহজ করতে বলেছিল, ঘাবড়ানো কিছুই নেই রোহানিয়া, আমি এখন কোনো উত্তর চাচ্ছি না। আমি শুধু আমার দিকটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি সময় নিন। আপনার পছন্দ অপছন্দ এবং আপনার সিদ্ধান্ত আমি সবসময় সম্মতি জানিয়েছি আর ভবিষ্যতেও জানাবো। আমাদের মাঝে যদি অন্য কোনো সম্পর্ক নাও হয় তাহলে আমরা বন্ধু হয়ে থাকবো। এইটুকু তো করাই যায় রোহানিয়া। প্লিজ যোগাযোগ করা অফ করে দিয়েন না, এটা আমার রিকোয়েস্ট। রুহানি তখন হ্যাঁ না কিছুই বলেনি, সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। কফিটুকু শেষ করে শুধু বলেছিল, এবার বাসায় যেতে হবে। জিয়াদ বাদ সাধেনি, নিচে এসে রুহানিয়াকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে গেছে। বাড়ি আসার পর থেকেই বারান্দায় পায়চারি করে চলেছে রুহানিয়া, আর বারবার জিয়াদের বলা কথাগুলো ভাবছিল। সে আসলেই বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত, কি বলা উচিত। তার মন আসলে কি চায় সে তো এই বিষয়টা নিয়ে সন্দিহান। এখন তার কারোর সাহায্য, কারোর সঙ্গ ভীষণ প্রয়োজন ছিল। বিষয়টা যদি জিহাদকে ঘিরে না হতো তাহলে নিঃসন্দেহে এই বিষয়ে সে জিহাদের সাথেই আলোচনা করত। কিন্তু এখন কাকে সে বলবে মনের কথাগুলো? কে তাকে পথ দেখাবে? মায়ের সাথে তার সম্পর্ক ভালো, তবে ছোটবেলা থেকেই ভীত সঞ্চার স্বভাব তার মধ্যে থাকায় মাকে ভালোবাসার বিষয় কখনো মনের কোনো কথা বলা হয়নি, যে কারণে সে কখনো শুভ্রকে পছন্দ করার বিষয়টি বলতে পারেনি। বিষয়টা নিয়ে চৈতির সাথে আলাপ করবে সেটা নিয়েও মনে খুঁতখুঁতানি ছিল। চৈতি নিজেই তো ছোট মানুষ, সে ও কী বা পরামর্শ দিতে পারবে? চৈতি পড়ার টেবিল থেকে রুহানির অস্থিরতা খেয়াল করছিল। এতক্ষণ সে কিছুই বলেনি। এমনিতেই সে নিজের কাব্যর অত্যাচারে অতিষ্ঠ, কাউকে কিছু বলতে পারছে না। অন্যদিকে রুহানিয়া অস্থিরতার কারণ নতুন করে কি হতে পারে সেটাও সে বুঝতে পারছে না। শুভ্র ভাইয়ার কথা মনে পড়েই কি মন খারাপ হতেও পারে। সে গুটি গুটি পায়ে বারান্দা গিয়ে দাঁড়ালো। দোল্লায় বসে দোল খেতে খেতে বলল, আপাই, তোমার কি মন খারাপ? চৈতির উপস্থিতি এবং প্রশ্নে কিছুটা সংকুচিত হয়ে ওঠে রুহানিয়া। স্বাভাবিক থাকার প্রয়াসে বলে, কই না তো। তাহলে কি কিছু নিয়ে ভাবছো? না, তেমন কিছু না। তাহলে অমন মনমরা হয়ে আছো কেন? আর এমনি তোরা কথা বল। পড়া রেখে এখানে কেন এসেছিস? কিছু বলবি? এসছিলাম তো তোমার কি হয়েছে সেটা শোনার জন্য। এখন মনে হচ্ছে এই সুযোগে তোমার একটা কথা শেয়ার করি। টুলের ওপর বসলো রুহানিয়া, চৈতির কোলের উপর দুহাত রেখে বলল, আচ্ছা বল, শুনি। শুভ্র ভাইয়ের বন্ধু আছে না কাব্য, সে তো আমাকে জ্বালিয়ে মারছে। কেন? কি করেছে?
কি করেনি সেটা বলো। সারা দিন ফোন দেয়, মেসেজ দেয়, কলেজের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকে। আজ কি হয়েছে জানো? উৎসাহিত হয়ে প্রশ্ন করলো রুহানিয়া। কি? প্রাইভেট পড়ে বের হয়েছি কলেজ থেকে, ওই সময় দেখি সে বাইরে দাঁড়িয়ে আছে। আমার জন্য সারপ্রাইজ এনেছিল। কি সারপ্রাইজ সেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। রুহানিয়ার কৌতূহল বাড়ল, সে জিজ্ঞাসা করলো, কি সারপ্রাইজ? এনার্জি বিস্কুট। রুহানিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, বলে কিনা এনার্জি বিস্কুট খেলে আমার ঝগড়া করার এনার্জি বাড়বে। রুহানি এবার খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে চৈতির কোলে মাথা রেখে গড়াগড়ি খায়। কিছুটা বিরক্ত হয় চৈতি। এটা কি হাসির মতন কিছু হলো? চৈতি নাক মুখ কুচকে জানতে চাইলো। হাসছো কেন? রুহানিয়া কোনো রকম হাসি থামিয়ে বলল, হাসির কথা শুনে হাসবো না? কিন্তু আমি খুব বিরক্ত আপু। ওই লোকটা বলে আমায় নাকি ভালোবাসে। রুহানিয়া এবার অবাক হয়ে বলে, কি সত্যি? সত্যি কিনা মিথ্যা তা তো জানি না, তবে সে আমায় এটাই বলেছে। মজা করে হয়তো। আমারও তাই মনে হয়, কিন্তু এজন্য কি প্রতিদিন এই মজা করা লাগবে তার? আমি কি তার বেআইন লাগি? আচ্ছা, কাব্যকে তোর কেমন লাগে? বিরক্ত লাগে। এমনিতেই কেমন লাগে? কেমন লাগবে? রুহানের চোখ পিটপিট করে তাকায়। সে যা বোঝাতে চাইছে চৈতি সেটা বুঝতে পারছে না। তাই সে প্রসঙ্গ বদলে বলল, বাদ দে, আমি তাকে বলে দেবো তোকে যেন আর বিরক্ত না করে। চৈতি খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আপাই। আচ্ছা চৈতি, একটা কথা বলতো। কি? কাব্য যদি তোকে সত্যিই ভালোবাসে তাহলে কি করবি? আব্বু আম্মুকে বলে দিব। রুহানিয়া হেসে ফেলে, বলে, যদি বিয়ে করতে চাই? সে তো আজও বিয়ের কথা বলেছে। বলে যে জিহাদ ভাইয়ার সাথে সেও বিয়ের প্রস্তাব পাঠাবে কিনা। শেষ কথাটা মুখ ফসকে বলে জিভ কাটে চৈতি। রুহানিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলে, জিহাদের সাথে বিয়ের প্রস্তাব পাঠাবে মানে? কিছু না পাই, আমি যাই, অনেক পড়া বাকি। রুহানিয়া চৈতির হাত টেনে ধরে আবার দোলনায় বসিয়ে দেয়। গম্ভীর হয়ে বলে, কি লুকাচ্ছিস আমার থেকে? রুহানিয়া বেশ ভালো করেই চেপে ধরেছে চৈতিকে, যাকে বলে ছাই দিয়ে ধরা। সত্যি কথা না বললে তার উপায় নেই। বুঝতে পেরে গতকাল কাব্যের বলার সব কথা সে রুহানিকে বলে দেয়। রুহানিয়া দীর্ঘশ্বাস নিয়ে বলে, তার মানে তুইও সব জানিস? চৈতি অবাক হয়ে বলে, তুমিও জানো? মানে জিহাদ ভাইয়া তোমাকে ভালোবাসার কথা বলেছে? রুহানিয়া সোজা হয়ে বসলো, নখ দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলল, বিয়ের প্রস্তাবও দিয়েছে। চৈতি প্রফুল্লিত হয়ে বলল, তুমি কি বললে? এখনো কিছুই বলিনি। ও মা, কেন? ভাবার জন্য সময় দিয়েছে। কাব্য যখন তোকে বিয়ের কথা বলেছে তুই কি বলেছিলি? পাগল, আমি আবার কি বলবো? আমি কি তাকে বিয়ে করব নাকি? কেন করলে সমস্যা কি? ছেলেটা তো অনেক সুন্দর। ছাই, কত সুন্দর সুন্দর ছেলে আমার পিছে ঘোরে। তো তোর কি ওইসব সুন্দর ছেলে থেকে কাউকে পছন্দ? ইস না, আমার কাউকে সেভাবে ভালো লাগে না। মানে ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে কি, তোর এই বয়সটাই তো আগ্রহের, কৌতূহলের। তোর বয়সে ছেলে মেয়েরা রঙিন চশমা পরে রঙের দুনিয়ায় ঘুরে বেড়ায়। যা দেখে, যাকে দেখে তাকেই ভালো লাগে। কিন্তু আমার বেলায় তো এমন কিছু হয় না আপাই। তুই তাহলে নিরামিষ। তবে এটাই ভালো জানিস, এই সময়টা যে নিজেকে সংবরণ করে রাখতে পারে সেই সঠিক পথে থাকতে পারে। এজন্যই মনে হয় কাউকে আমার ভালো লাগে না। কিন্তু কাব্য ভাইয়াটা বড্ড বেশি জ্বালায় আমাকে। রুহানিয়া মুখ টিপে হেসে বলে, তাহলে বিয়ে করে তুই তাকে জ্বালানো শুরু করে দে।
পাগল নাকি? কখনোই না। সে আমার থেকে কত বড়। তোর থেকে বয়সে অনেক বড় বলে কি তাকে তোর ভালো লাগে না? জানি না আপাই, আমার এসব ভালো লাগে না। আমি কখনো প্রেম করব না। আচ্ছা বাদ দে, এইসব নিয়ে বেশি ভাবিস না। প্রেম করবি না সে তো না হয় বুঝলাম, আবার কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলিস না। আমিও আগে বলতাম আমি কখনো রিলেশনে জড়াবো না, অথচ দেখ এমন একজনকে ভালোবেসে ফেলেছিলাম যার জন্য আমি মৃত্যুর পথও বেছে নিয়েছিলাম। ওই সময় ভাগ্যিস দেবদ্রুত হিসেবে জিহাদ এসেছিল। আপাই, আমার মনে হয় জিহাদ ভাইয়াকে তোমার ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। ভাইয়া মনে হয় আসলেই তোমাকে অনেক ভালোবাসে। রুহানিয়া স্মিত সাহস্য বলল, কি জানি। চৈতির মা জেসমিন বেগম রুমে ঢুকে চৈতিকে না পেয়ে নাম ধরে ডাকেন। চৈতি হুড়মুড়িয়ে রুমে ঢুকে বলে, আম্মু, আমি বারান্দায় ছিলাম। জেসমিন বেগম দুধের গ্লাস আর সেদ্ধ ডিম টেবিলের উপর রেখে বলেন, পড়া বাদ দিয়ে বারান্দায় কি এখন? রুহি কোথায়? আপাইও বারান্দায়। আপাইয়ের সাথেই ছিলাম এতক্ষণ। এখন খেয়ে পড়তে বস। বলে তিনি বারান্দায় যান। রুহানিয়াকে আনমনা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করেন, সব সময় রুমে ঢুকে বসে থাকিস কেন? আমার সাথেও তো একটু গল্প গুজব করতে পারিস, নাকি আমি বুড়ি হয়ে গেছি? রুহানিয়া হেসে ফেলে। বসা থেকে উঠে জেসমিন বেগমের গলা জড়িয়ে ধরে বলে, কি যে বলো না কাকি, তোমার এখনো যা সৌন্দর্য রয়েছে আমি তো আর ধারে কাছেও নেই। তিনি রুহানিয়ার গাল টিপে বলেন, হয়েছে, এখন চল নাস্তা করবি। রুহানিয়া জেসমিন বেগমের সাথে ড্রয়িং রুমে যায়। খেতে খেতে দুজনে অনেক গল্পই করে। রুহানিয়া এক মনে ভাবছে তাকে সব কিছু শেয়ার করবে কিনা, আবার বলতে গিয়েও সংকোচের কারণে বলতে পারছে না। জেসমিন বেগম বোধহয় রুহানিয়ার ভাবসাব কিছুটা বুঝতে পারলেন। জিজ্ঞাসা করলেন, এমন ইতিউতি করছিস কেন? কিছু বলবি? হ্যাঁ না কিছু না। ভয় পাচ্ছিস কেন? কিছু বলতে চাইলে আমার নির্ভয়ে বলে ফেল, দেখি কোনোভাবে তোকে সাহায্য করা যায় কি না। রুহানিয়া কিয়ৎক্ষণ জেসমিন বেগমের মুখ পানে তাকিয়ে থেকে পাশে গিয়ে বসলো। হাত চেপে ধরে বলল, বকবে না কিন্তু। তিনি হেসে বললেন, পাগলি মেয়ে, বকবো কেন? তুই ভয় না পেয়ে বল। শুভ্রের বিষয়টুকু গোপন রেখে বিয়েবাড়ি থেকে জিহাদের সাথে পরিচয়, এখানে এসে দেখা করা, বন্ধুত্ব এবং আজকে জিহাদের দেওয়া বিয়ের প্রস্তাব সব কিছু বিস্তারিত জেসমিন বেগমকে বলল রুহানিয়া। সব মনোযোগ দিয়ে শোনার পর জেসমিন বেগম জিজ্ঞাসা করলেন, তুই কি জিহাদকে ভালোবাসিস? রুহানিয়া নত মুখে বলল, আমি ঠিক জানি না কাকি, তবে মানুষটার প্রতি ভীষণ ভরসা বিশ্বাস রয়েছে। তার ব্যবহার আচার আচরণ আমাকে মুগ্ধ করে সর্বদা। দেখ রুহি, বিয়ের ব্যাপারে ছেলে আর মেয়ের সিদ্ধান্তই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসে পরিবারের কথা। জিহাদ তো ওর দিক থেকে ক্লিয়ার, এখন তোকেও তো তোর দিক থেকে ক্লিয়ার করতে হবে। ভালোবাসা না থাকলেও বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক শুরু করা যায়। পরবর্তীতে ভালোবাসাটাও তখন আপনা আপনি তৈরি হয়ে যায়। কেননা যে কোনো সম্পর্কের ভিতই তো বিশ্বাস। সেখানে তুই নিজে বললি জিহাদকে তুই অনেক বিশ্বাস করিস, ভরসা করিস, আর একজন মা হিসেবে তোর চোখের ভাষাও আমি পড়তে পারি। তুই নিজেও জিহাদকে ভালোবাসিস, এটা কি তুই জানিস? রুহানিয়া অবাক হয়ে তাকায়। জেসমিন বেগম মৃদু হেসে বললেন, হ্যাঁ, কয়েকদিন গেলে অবশ্যই তুই নিজেও এটা উপলব্ধি করতে পারবি। তুই যদি আগে শিওর হয়ে নিতে চাস তাহলে জেহাদের মতো আমিও বলবো কিছুটা সময় নে, ভেবে দেখ তোর মন কি বলে, তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। রুহানিয়া জেসমিন বেগমের কাঁধে মাথা রেখে বলল, থ্যাংক ইউ কাকি, তোমার সাথে বিষয়টা শেয়ার করার পর এখন নিজেকে কিছুটা হালকা লাগছে। আর আমারও মনে হয় কিছুটা সময় নেওয়াই ভালো হবে, তারপর উত্তর কি আসে সেটাও প্রথম তোমাকেই বলবো। তিনি রুহানিয়ার চিবুক ছুঁয়ে হেসে বললেন, পাগলি একটা।
আজ 3 দিন হবে কাব্য আর চৈতিকে ফোন করে না, মেসেজ করে না, এমনকি কলেজের সামনেও আসে না। সেদিনের পরের দিনও কাব্য তার স্বভাবের মতোই সীমাবদ্ধ ছিল। হুট করে তবে কি হয়ে গেল? কাব্যের এমনটা করায় চৈতির খুশি হওয়ার কথা থাকলেও সে খুশি হতে পারল না। উল্টে তার মনে কেমন সংশয় জেগেছে, মানুষটা সুস্থ আছে তো? এইসব ভেবে ভেবে নিজের মনেই আবার প্রবোধ বকে বলে, কেন তুই ওর কথা ভাবছিস চৈত্রী? তুই যা চেয়েছিলি তাই তো হয়েছে, সুতরাং তুই এখন থেকে মুক্ত। মনে মনে সে এসব কথা এবং আর নানান ধরনের কথাবার্তা বলে মনকে বুঝিয়ে নিয়েছে। কলেজ ছুটির পর অবচেতন মনই সে আশেপাশে তাকায়, সেই আশায় যে হয়তো কাব্য আজ এসেছে। কিন্তু তার মনকে নিরাশ হতে হয়। সে বাড়িতে ফিরে দেখে মেজ কাকা কাকি, দিশা, মামা, মামি আর সমুদ্র এসেছে। চৈতিকে দেখেই সমুদ্র ছুটে এসে জড়িয়ে ধরে বলে, তুমি এসেছো সুইটহার্ট, কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। সমুদ্র জিভ কেটে বলল, ওহ সরি সুইটহার্ট। চৈতি আগে সবার সাথে কুশলাদি বিনিময় করে তারপর নিজের রুমে এলো। সঙ্গে দিশাও এলো। হিজাবের পিন খুলতে খুলতে চৈতি দিশাকে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে নাকি? দিশা অবাক হয়ে জানতে চাইলো, কি হবে? জানি না বলেই তো জানতে চাচ্ছি। হুট করে সবাই মিলে আসলি যে, সব কিছু ঠিকঠাক আছে তো? দিশা বলল, আরে হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই আছে। তুই জানতি না আমরা আসবো? না। বলিস কি, কাকি ফোন করেছিল রাতে, আমাদের জরুরি তলব করে ডেকে পাঠিয়েছে। কিন্তু জরুরি তরফটা কি? তুই কি এটাও জানিস না? চৈতি অসহায়ের মতন তাকিয়ে বলল, মনে তো হচ্ছে আমি কিছুই জানি না রে। শুভ্র ভাইয়ার বন্ধু জিহাদ ভাইয়ার কথা মনে আছে তোর? আছে। সে নাকি আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়, তাই কাকি আমাদেরকে ডেকে পাঠিয়েছে। এখান থেকে গ্রাম তো বেশি দূরে হয়ে যায়, তাই আসা যাওয়ার সুবিধার্থে আমরা এখানে এসেছি। চৈতি এইসব কথা শুনে বেশ অবাকই হলো। এই রুম থেকে রুহানিয়ার মনের ভাব সম্পূর্ণ বুঝতে পারেনি চৈতি। এমনকি রুহানিয়াও নিজে থেকেও তাকে কিছু বলেনি। রুহানিয়াও যে জিহাদকে পছন্দ করে এবং বিয়েতে রাজি, একথা তাকে একবার বললে কি এমন হয়ে যেত? মনে মনে দুঃখ পাওয়ার পাশাপাশি চৈতির একটু অভিমানও হলো রুহানিয়ার উপর। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, সবাই তাহলে বিয়েতে রাজি? আরে না, আজ জিহাদ ভাইয়া তার আপু আম্মুকে নিয়েই বাসায় আসবে। আগে দুই পরিবার ছেলে মেয়ে দুজনকে দেখবে, খোঁজ খবর নেবে, তারপর না বিয়ের ব্যাপার আগাবে। জিহাদ ভাইয়ার আব্বু আম্মু না গ্রামে থাকে? এই যে আমাদের মতোই রাতে বলে রেখেছিল সকালে চলে আসার জন্য। চৈতি হতাশ হয়ে বলল, ভালোই। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টানোর জন্য। সে ফ্রেশ হয়ে আর রুমের বাইরে গেল না। অভিমানী মনটা প্রাণোচ্ছল কারোর সঙ্গ চাচ্ছিল। দিশা এতক্ষণ থাকলেও এখন সে ড্রয়িং রুমে সবার সাথে ব্যস্ত, হাতে হাতে কাজ করে দিচ্ছে। সমুদ্র চলে এসেছে রুমে, হাতে আপেল আর কমলা। সে চৈতির দিকে তাকিয়ে বলল, তোমার কি মন খারাপ সুইটহার্ট? চৈতি মৃদু হেসে বলল, না। আচ্ছা এগুলো খাও। আমি তো এখন কিছু খাবো না। আমি এনেছি, তুমি খাবে না? সমুদ্র এমনভাবে কথাটি বলল যে চৈতি আর ফিরিয়ে দিতে পারল না। সে আপেল নিয়ে খেতে শুরু করে। সন্ধে প্রায় হয়ে এসেছে। মামি রুহানিয়াকে রেডি করানোর জন্য রুমে নিয়ে এসেছে। জেসমিন বেগমের একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছেন মামি। চৈতি চুপচাপ দেখছে, কোনো কথা বলছে না। রুহানিয়াকে দেখে তার অভিমানের পারদ বাড়তে শুরু করে। সে যে খুব ভালোবাসে তার আপাইকে, অথচ এত বড় একটা খবর একটা বারও তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। এত নিষ্ঠুর! কিছুক্ষণ বাদে জিহাদ ওর পরিবার সহ বাড়িতে উপস্থিত হয়। সঙ্গে তিতাস আর কাব্যও এসেছে। শুভ্র আর পুতুল ওদের আসার মিনিট 10 আগেই চলে এসেছে। রুহানিয়াকে দিয়েই নাস্তা পাঠানো হয়। সবাই ড্রয়িং রুমে উপস্থিত ছিল, একমাত্র চৈতি ছাড়া। সমুদ্র জোর করে ওকে টেনে নিয়ে যায়। জিহাদ চৈতিকে দেখে হেসে বলে,